আমরা আগের দিন সমকোণী চৌপল পড়েছিলাম। সমকোণী চৌপল আঁকবো কি করে? প্রথমে একটা আয়তক্ষেত্র বানাবো। আয়তক্ষেত্র, এর সামনে আরেকটি সমান মাপের আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের সামনে আরেকটি সমান মাপের আয়তক্ষেত্র। তারপরে এই কোণাগুলো জুড়ে দেবো। এটা হয়ে গেল সমকোণী চৌপল। এই সমকোণী চৌপলের এই বাহুটাকে কি বলে? এটাকে কি বলে? এই ধারটাকে, এটা দৈর্ঘ্য। এই ধারটাকে কি বলে? প্রস্থ। এটাকে কি বলে? উচ্চতা। এটা উচ্চতা। তাহলে আমরা পড়েছিলাম সমকোণী চৌপলের আয়তন। আয়তন মানে ওর ভেতরে কতটা জায়গা আছে, সেটা সমান কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বা গভীরতা। উচ্চতা বা গভীরতা। উচ্চতা বা গভীরতা। 2 নম্বর, সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল 2 গুণন জোড়ায় জোড়ায়। কিরকম জোড়া? দৈর্ঘ্য গুণন প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণন উচ্চতা প্লাস প্রস্থ গুণন উচ্চতা। প্রস্থ গুণন উচ্চতা। 3 নম্বর, সমকোণী চৌপলের 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ তার সঙ্গে উচ্চতার গুণন। 4টে দেওয়াল আছে, মেঝে আর সিলিংটা বাদ। 4 নম্বর, সমকোণী চৌপলের একটি কর্ণ সমান √ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এই মুহূর্তে এগুলো মুখস্থ হবে। এরপরে আমরা পড়েছিলাম ঘনক। একটা বর্গক্ষেত্র আঁকলাম। বর্গক্ষেত্রের সামনে আরেকটি সমান মাপের বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের সামনে আরেকটি সমান মাপের বর্গক্ষেত্র। কোণাগুলো জুড়ে দেবো। কোণাগুলো জুড়ে দিলাম, তৈরি হয়ে গেল ঘনক। ঘনক সম্পর্কে বলেছি 1 নম্বর, ঘনকে একটি তলের ক্ষেত্রফল। একটি তলের ক্ষেত্রফল। একটি তলের ক্ষেত্রফল ধার গুণন ধার। ধার গুণন ধার। এগুলো এক একটা ধার বলা হয়। বাহু বললেও হবে। 2 নম্বর, ঘনকের 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4টে দেওয়ালের ক্ষেত্রফল হবে কি? 4 ইন্টু ধার গুণন ধার। কারণ 4টি তলই বর্গাকার, সমান মাপে রাখে। 3 নম্বর, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল। 6টা তল আছে এবং 6টি তলই সমান মাপের বর্গক্ষেত্র। 6 গুণন ধার ইন্টু ধার।
ধার ইন্টু ধার, এখানে ধারের জায়গায় কেউ বাহু লিখলে তাতেও চলবে। 4 নম্বর, ঘনকের আয়তন, ঘনকের আয়তন ধার গুণন ধার গুণন ধার। 3, ধার গুণন ধার গুণন ধার করলে ঘনকের আয়তন হবে। লাস্ট এন্ড ফাইনাল সূত্র, ঘনকের একটি কর্ণের দৈর্ঘ্য f, ঘনকের একটি কর্ণের দৈর্ঘ্য। ঘনকের 4টি কর্ণ সমান মাপের কর্ণ আছে, ঘনকের একটি কর্ণের দৈর্ঘ্য। ঘনকের একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি ধার গুণন √3, ধার গুণন √3। এর সঙ্গে দরকার পড়ে যায় ঘনকের একটি তলে থাকা কর্ণের দৈর্ঘ্য, একটি তলে থাকা কর্ণের দৈর্ঘ্য। মনে করো এই যে তলটা আছে সামনের দিকে, এই তলটা আছে, এই তলটার কর্ণ মানে এইটা হচ্ছে কর্ণ, তলের কর্ণ, এটা কর্ণের দৈর্ঘ্য কত? ধার গুণন √2। একটা তলের ক্ষেত্রে এটা, আর যদি ঘনকের কর্ণ বলতে এটা, এটা এখান থেকে এতটা, এখান থেকে এটা, এটা হচ্ছে কি ঘনকের কর্ণ। এটা কি জিনিস? ঘনকের কর্ণ। আর এটা, এটাও কর্ণ, এটা তলের কর্ণ, তলের কর্ণ, এটা তলের বর্গাকার তল, তার কর্ণের দৈর্ঘ্য। মুখস্থ করে খাতায় তুলব। আমরা আগের দিন 74 পাতা 4 নম্বর বন্ধ করেছিলাম নাকি? হ্যাঁ, আজকে 5 নম্বর থেকে শুরু হচ্ছে। 5 নম্বর, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, খালটি কত লম্বা? এটা একটা খাল আঁকবো, এরকম একটা সামান্তরিক আঁকবো, সামান্তরিক চিত্র কথা বলবে, এটা সামান্তরিক বানাও, সমান্তরিক আঁকলে খাল আঁকা হয়ে যাবে। সমান্তরিক আঁকা হয়েছে, এবার এই সামনে একটা ছোট করে আয়তক্ষেত্র বানাও, তরু মতো আয়তক্ষেত্র, এখানে একটা আয়তক্ষেত্র বানাও, হলো। আবার এইদিকে একটা সমান্তরিক বলে দেবো। এটা হয়ে গেল খাল। এখানে এখানে মাটি ছিল, সেগুলো তুলে ফেলা হয়েছে, এটা খাল। খাল, এই খালটা কি বলা আছে? 2 মিটার চওড়া। তাকাও, এইটুকুনটা কত? 2 মিটার। 2 মিটার চওড়া করে খালটা কাটা হয়েছে। এটা কত গভীরতা? 8 ডেসিমিটার। 8 ডেসিমিটার গভীর করে খাল কাটা। 8 ডেসিমিটার মানে 8/10 মিটার। ডেসিমিটারকে 10 দিয়ে ভাগ করলে মিটার হয়ে যায়, ডেসিমিটারকে 10 দিয়ে ভাগ করলে মিটার। আর এখান থেকে যে মাটিটা কাটা হয়েছে 240 ঘনমিটার, ঘনমিটার মানে খালটার ভেতরে যতটা জায়গা আছে সেটাই তার আয়তন। সে ততটা আয়তন মাটি তো কাটা যাবে। একটা খালের মধ্যে কতটা মাটি কাটা যাবে? যতটা তার আয়তন ছিল। তাহলে প্রশ্নানুসারে এই ছবিটা পরীক্ষায়, ছবিটা যদি পরীক্ষা নাও আঁকতে পারো, বোঝার জন্য আমি রাখেছি। প্রশ্নানুসারে
আমি এটা লিখি খালের দৈর্ঘ্য গুণন 2 মিটার গুণন 8/10 মিটার। এটা কি বেরোলো? এটা খালের আয়তন না? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা। যখন ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে দূরত্ব মাপবো সেটা হচ্ছে গভীরতা। এটাই সমান কত দেওয়া আছে? 240 ঘন মিটার। মি দিলেই মিটার হয়ে যায়। এবার 2 এর সঙ্গে 10 কাটি, 5 হবে, 5 2 গুণ 10 সমান চেয়ে দুদিকে উপরে উপরে কাটে, তাহলে 8 দিয়ে কাটি, 8 একে 8, 3 8 24, 8 0 0। এখানে ঘনমিটার মানে 3টা মিটারের গুণফল, ঘনমিটার মানে 3টা মিটারের গুণফল। তাহলে এই দুটো মিটার দিয়ে এখানকার ঘনমিটারকে কাটলে এখানে মিটার হয়ে যাবে, মিটার হয়ে গেল। তাহলে খালের দৈর্ঘ্য, এই নিচের 5টা করে চলে যায়, 3 5 15, 150 মিটার। এটাই উত্তর, খালের দৈর্ঘ্য 150 মিটার। পরের অঙ্কটা করে নেই। 6 নম্বর কোশ্চেন উদ্দেশ্য নেই। 6 নম্বর, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার। ঘনক বানাও ঘনক কি করে বানাবো? এটা বর্গক্ষেত্র, তার সামনে আরেকটি সমান মাপের বর্গক্ষেত্র, এটা ঘনক হয়ে গেল। ঘনক কোশ্চেন কি বলা আছে? ঘনকের একটি কর্ণের দৈর্ঘ্য 4, এটা হচ্ছে কর্ণ। এই ঘনকের ভুল করলাম, ঘনকের কর্ণ তার মানে এই কোণা থেকে এই কোণা, এটা হচ্ছে ঘনকের কর্ণ, তলের কর্ণ নয়। এটা হচ্ছে 4√3 সেন্টিমিটার ঘনকের কর্ণ। ঘনকের সমপ্রতলের ক্ষেত্রফল হিসাব করি। প্রশ্নানুসারে সাফিয়া কি লিখব? ঘনকের ধার গুণন √3, এটা সমান 4√3 সেমি। সমর্থন পাওয়া যাবে। ঘনকের কর্ণ ধার গুণন √3, এটাই তো দেওয়া আছে, সমান করে দিলাম। এই √3 ছেড়ে দিলাম, তাহলে ধার কত? 4 সেন্টিমিটার। ধার 4 সেন্টিমিটার। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, 6টা তল আছে, তাহলে 6 ইন্টু ধার গুণন ধার, তাহলে 4 সেমি গুণন 4 সেমি। 4 4 গুণ করলে কত হবে? 4 4 16, 6 16 96, 96 বর্গ সেমি, 96 বর্গ সেমি। ইংরেজিতে খাতা ফেয়ার জমা পড়বে। 7 নম্বর কোশ্চেনটা দেখো, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার। ঘনকটির ঘনফল নির্ণয় করো। একটি ঘনকের 7 নম্বর কোশ্চেন। ঘনক মানে বর্গক্ষেত্র বানাবো, এই বর্গক্ষেত্রের সামনে আরেকটি সমান মাপের বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের সামনে আরেকটি সমান মাপের বর্গক্ষেত্র, ঘনক তৈরি হয়ে গেল। এই ঘনকের ধারগুলির সমষ্টি, কটা ধার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ধারই সমান মাপের ধার, 12টাই সমান মাপের। তাহলে প্রশ্নানুসারে 12 গুণন ঘনকের একটি ধার, ঘনকের একটি ধার, এটা সমান 60 সেন্টিমিটার। লিখতে পারবো কিনা?
ধারগুলির সমষ্টি, যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণন। তাহলে এই 12 যেটা কাটলে করে কি হবে? 5 12 60। তাহলে ঘনকের একটি ধার, সৌভিক ঘোষ, ঘনকের একটি ধার কত হবে? সৌভিক সরকার, ঘনকের একটি ধার, সৌভিক সরকার। তোলা আওয়াজ মরা নাকি? কত দেখতে পাচ্ছ এখানে? তাহলে মুখ দিয়ে কথা বেরোয় না। ঘনকের একটি ধার 5। উত্তর কি চাইছে? ঘনকটির ঘনফল। কি করে? সৌভিক সরকার ঘনকের ঘনফল বের করার সূত্রটা কি? সাফিয়া, এই ঘনকের ঘনফল বের করার সূত্র কি? ঘনফল মানে ওর ভেতরে কতটা জায়গা রয়েছে। কে কে পারবে? ঘনকের ঘনফল। 2 জন। অসম্ভব ব্যাপারে ইংরেজি কি খবর? বলে যাচ্ছি, বলে দে। ধার গুণন ধার গুণন ধার, বা বাহু গুণন বাহু গুণন বাহু। তাহলে ঘনকটির ঘনফল, ঘনকটির ঘনফল, ঘনকটির ঘনফল 5 সেমি গুণন 5 সেমি গুণন 5 সেমি। 3টা 5-এর গুণ করলে কত হবে? 125। আর সেমি সেমি গুণ করলে ঘন সেন্টিমিটার। 8 নম্বর অঙ্ক উদ্দেশ্যে কি? চলো কোশ্চেন পড়াবে। প্রত্যেকটা অঙ্ক করার আগে কোশ্চেন করবে। যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি, ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, ঘনকটির আয়তন হিসাব করবে। তো প্রশ্নানুসারে ঘনকের কটা পৃষ্ঠতল আছে? সাফিয়া, এই ঘনকের কটা পিঠ আছে? বুঝতে পারছো না? লুডো খেলেছো? বলছেন লুডো খেলেছো? লুডো দেখে ছক্কা দেখেছো? ওই ছক্কার মধ্যে যে পুট একটা তলে আছে, তারপরে দুটো পুট যেখানে আরেকটা তলে আছে, তাহলে এরকম কটা তল আছে? মানে পুট একটা ফোঁটা একটা তলে, দুটো ফোঁটা আরেকটা তলে, 3টে ফোঁটা আরেকটা তলে, এরকম করে 6টা ফোঁটা আরেকটা তলে, এরকম 6টা তল আছে না? এখানেও তাই। এই ঘনক লুডোর ছক্কায় একটা 6টা তল আছে। তাহলে 6টা তলের সমান মাপের বর্গক্ষেত্র। তাহলে 6 গুণন ধার ইন্টু ধার, এটা সমান কত দেওয়া আছে? 216 বর্গ সেন্টিমিটার। ঘনকের 6টি তলের ধারগুলি, 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি, 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এটা লিখবো কিনা? 6 দিয়ে কাটি, 6 একে 6, 3 6 18, 21 থেকে 18 চলে গেলে 3 থাকবে, 36, 4 9 6 দিয়ে 6 6 36। তাহলে ধার গুণন ধারকে আমরা ধারের হোল স্কয়ার লিখতে পারবো। আর 36 বর্গমূল 6, আর বর্গ সেমি থেকে সেমি, আমরা 6 সেমির হোল স্কয়ার লিখতে পারলাম। তাহলে ধার সমান ধার বেরিয়ে গেল কত? 6 সেন্টিমিটার। এটা কি উত্তর? না। এখানে আয়তন কত? ঘনকটির আয়তন, ঘনকটির আয়তন। আয়তন বের করার সূত্র কি জানে? ঘনকের আয়তন বের করার সূত্র বল। 6 সেমি * 6 সেমি * 6 সেমি। কেন এটা বললি কেন? 6 সেমি গুণন 6 সেমি গুণন বাহু ইনটু বাহু ইনটু বাহু, বা ধার গুণন ধার গুণন ধার। 6 সেমি ইনটু 6 সেমি ইনটু 6 সেমি, 3টে 6 গুণ করলে 216 হবে। এত ঘন সেন্টিমিটার। এবার আমরা 9 নম্বর অঙ্কের উদ্দেশ্যে করব। 9 নম্বর কি দেওয়া আছে? একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেন্টিমিটার। কোশ্চেনটা প্রত্যেকে আগে পড়ো।
একটি সমকোণী চৌপলের পরে দেওয়া যাবে। একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসেব করো। একটি সমকোণী চৌপল কি করে বানাবো? একটা আয়তক্ষেত্র বানাও লম্বাটে করে, লম্বাটে আয়তক্ষেত্র বানাও, তার সামনে আরেকটি সমান মাপের আয়তক্ষেত্র বানাও। একটি আয়তঘনকের একটি সমকোণী চৌপলের আয়তন, এটা সমকোণী চৌপল, সমকোণী চৌপল, তার আয়তন কত বলা আছে? 432 ঘন সেন্টিমিটার। এবার কি বলছে? এটি সমকোণী চৌপল আয়তন, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। ঘন এরকম ভাবে করি, দেখো তো এটা ঘনক হয়ে যাচ্ছে না? এটা একটা ঘনক হচ্ছে না? এটা একটা ঘনক, এদিকে একটা ঘনক হচ্ছে না? দুটো ঘনক হলো তো, দুটো ঘনকে পরিণত করা হলো। তাহলে প্রশ্নানুসারে 2 গুণন ঘনকের ধার গুণন ধার গুণন ধার, এটা মানে এইটুকু মানে ঘনকের একটা আয়তন, একটা ঘনকের আয়তন, আর 2 গুণন মানে দুটো ঘনকের আয়তন। এটা সমানই আমরা 432 ঘন সেমি লিখতে পারবো, কারণ ওই সমকোণী চৌপলটা থেকে দুটি সমান আয়তনের ঘনক তৈরি করা হয়েছে। তাহলে দুটো ঘনকের আয়তন সমান সমকোণী চৌপলটার আয়তন হবে। এটা 2 দিয়ে কাটে, 2 একে 2, 2 দিয়ে কাটলে কত হবে? 2 দুগুণে 4, 16 দুগুণে 32। তাহলে ঘনকের ধার গুণ ধার মানে ঘনকের ধার, তার হোল কিউব, 3 বার আছে হোল কিউব, আর 216 ঘনমূল 6 হয়, 216 ঘনমূল 6, তিনটা 6 গুণ করলে 216 হয়, তিনটা 6 গুণ করলে 16 হবে। এটা তুমি 216 কে ভেঙে দেখতে পারো, 6 দিয়ে ভাগ করলে 3 6 18, 21 থেকে 18 বাদ দিলে 3 36, 6 6 36, আবার 6 দিয়ে ভাঙো, আর তিনটা 6 হবে। তাহলে ঘনকের ধার সূচকের নিয়ম অনুসারে ঘনকের ধার সমান 6 সেন্টিমিটার। এখানে ঘনকের ধার বলতে একটি ধার আর কি, ঘনকের একটি ধার 6 সেন্টিমিটার। 10 নম্বর অঙ্কটার উদ্দেশ্যে গো, 10 নম্বর বহুবার পরীক্ষায় এসছে, বহুবার এই 10 নম্বর অঙ্কটা বহুবার পরীক্ষায় এসছে। একটি ঘনকের প্রতিটি বাহকের 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কি হবে? একটি ঘনকের প্রতিটি বাহু 50% কমানো হলো, এটা মানে ঘনক আছে, এটা ঘনক আছে। এই ঘনকের দেখো এ ধারযুক্ত ঘনকের আয়তন, এ ধারযুক্ত ঘনকের আয়তন কি পারবে? এ ধারযুক্ত ঘনকের আয়তন আছিস কেউ? বল। তুই কি বলবি? সৌভিক সরকার। এখানে এ ধারযুক্ত বলেছি, কি বলবো? এ কিউব বা এ ইন্টু এ বললে হবে, বা এ কিউব বললেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এ ধারযুক্ত ঘনকের আয়তন এটা। এবার কি বলছে? এটা এবার এই ঘনকের
প্রতিটি ধার 50% কমালে, প্রতিটি ধার 50% কমালে নতুন ঘনকের একটি ধার, নতুন ঘনকের একটি ধার কত হবে? এ এর 100 মাইনাস 50 তার পার্সেন্টেজ। স্টপ রাইটিং, আগে বুঝবো। প্রতিটি ধার, এই যে ঘনকটা আছে এটা মূল ঘনক, এটা হচ্ছে মূল ঘনক, মূল ঘনক। এই ঘনকটা যদি প্রতিটি ধার 50% কমানো হয় তাহলে নতুন ঘনকের একটি ধার এ এর 100 মাইনাস 50 তার পার্সেন্ট, যদি বাড়ানো হতো এখানে প্লাস লিখতে হতো, যদি প্রতিটি ধার 50% বাড়ানো হতো তাহলে এখানে 100 প্লাস 50 করতে হতো, কমালে মাইনাস, বৃদ্ধি পেলে প্লাস। তাহলে এ এর 50%, এ এর 50/100, 50 দিয়ে কাটলে 2, তার মানে a/2। তাহলে নতুন ঘনকের প্রতিটি ধার কত? এর যা ছিল এর অর্ধেক, যদি 10 সেমি করে থাকে 5 সেমি হয়ে যাবে, যদি 16 সেমি থাকে 8 সেমি করে হবে, তাহলে ঘনকটা ছোট সাইজের হয়ে যাবে, এরকম ছোট সাইজ, অর্ধেক, বাহুর দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে। তাহলে a/2 ধারযুক্ত ঘনকের আয়তন, ধারযুক্ত ঘনকের আয়তন, a/2 ধারযুক্ত ঘনকের আয়তন কত হবে? a/2 গুণন a/2 গুণন a/2। এটুকু বের করে রাখলাম। আমার উত্তর এটা না, আমার উত্তর কি জানতে চাইছে? মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। আয়তন মানে ঘনফল, এখানে যেটা আমরা আয়তন লিখেছি, এই আয়তন মানে কি হবে? ঘনফল। এখানে যেটা আয়তন লিখলাম, আয়তনটা কেটে দিয়ে লিখে দাও ঘনফল, একই কথা, বইয়ের ভাষাটাই দিচ্ছি। তাহলে মূল ঘনকের ঘনফল ভাজিত নতুন ঘনকের ঘনফল সমান মূল ঘনকের ঘনফল a ইন্টু a ইন্টু a, আর নতুন ঘনকের ঘনফল a/2 ইন্টু a/2। এটুকু সমর্থন আছে কারো? এরপর যেটা করব, a ইন্টু a ইন্টু a, এটা তো ভাগ চিহ্ন, তাহলে এটা ভাগ চিহ্ন রয়েছে, প্রত্যেককে উল্টে দাও, তাহলে উপরে 2 গুণন 2 গুণন 2 উপরে চলে যাবে, আর নিচে এগুলো পড়ে থাকবে, উল্টে দেওয়া হলো। এতে লাভ, এই 3টা এর সঙ্গে এই 3টা কেটে যাবে, এটা 8 হয়ে গেল, 8 মানে 8/1, তাহলে উত্তর হয়ে যাবে 8:1। 11 নম্বর অঙ্কটা দেখো। একটি সমকোণী চৌকোর আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1। উহার আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটির সমকোণের ক্ষেত্রফল কত? একটি সমকোণী চৌকোর আকারের একটা বাক্স আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত, এরকম সমকোণী চৌকোর আকারে একটা বাক্স বানাও, সমকোণী চৌকো বানাও, বাক্স করে দেওয়া হবে, কোণাগুলো জুড়ে দেয়। পরীক্ষায় ছবি আঁকতে হবে না, বাক্স
দেখ বাক্স হয়ে গেল। এরকম দেখতেই তো বাক্স হবে। এই সমকোণ চৌকোলাকার বাক্সের প্রশ্নানুসারে ধরেই সমকোণী টাকা দিতে হবে। দুটো দিতে পারে, ও বিক্রি করে আর 12টা 1টার সময় যাবে তখন সমকোণী চৌকোল তখন এই চেয়ারটা না বেসিনের নিচে ঢুকে দেয় আকারের এই চেয়ারটা আমি নিচে নামিয়ে দিই, এটা আমি নামিয়ে দিই, এটা আমার উপরে বাক্সের দৈর্ঘ্য কত লিখবো? 4x সেন্টিমিটার। কারণ আয়তনটা ঘন সেমিতে আছে, ওর অনুপাত থেকে আলাদা করছি তো, তার একটা x আনতে হবে। বাক্সের দৈর্ঘ্য 4x সেন্টিমিটার, প্রস্থ কত? 3x সেন্টিমিটার। 4:3:1 আছে তো না, 3:1 আছে, 3:1। তাহলে এখানে হবে 3, এখানে 2। এবং উচ্চতা 1x সেন্টিমিটার। এটা 3:1, যেহেতু ওই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত কত ছিল? 3:2:1। এখান থেকে আমরা লিখেছি দৈর্ঘ্য 3x সেমি পছন্দ করলাম কেন? আর বাক্সটার আয়তন দেওয়া আছে ঘন সেমিতে। প্রশ্নানুসারে সাথীরা, সমকোণী চৌকোলের আয়তন বের করার সূত্র কি জানো না? ধন্যবাদ। কে কে জানে? তুই জানিস না সৌভিক? এই জোরে কথা বল, রেকর্ড কর। মানবি কেউ? ইন্দ্রজিৎ মেনেছিস? দারুণ মেরেছিস। দেখ তোর বন্ধু পেয়েছি, তার বন্ধু পেয়েছি। বল অয়ন বল। হ্যাঁ আয়তন, হ্যাঁ চেপে যা বল। দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু আবার প্রশ্ন অনুসারে 3x ইনটু 2x ইনটু 1x। দৈর্ঘ্য গুণ, এখানে একক গুলো লিখলাম না, ডান দিকেও কি করব? 384, ওখানে এককটা লিখবো না, দুদিক থেকে একক বাদ দিয়ে দিয়েছি। সমীকরণ গঠন করার সময় একক না লিখলেও হবে। এবার অঙ্কটা বোঝার চেষ্টা করা, সূত্রটা মুখস্থ কর। এটা কেন লিখলাম? সমকোণী চৌকোলের আয়তন বের করার সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। কি শুনলি? কি জিনিস এটা? খায় না মাথায় দেয়। কি জিনিস? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এটা কি জিনিস? কে বলে দেবে ওকে? বল। সমকোণী চৌকোলের আয়তন। বল মুখ খোল। সমকোণী চৌকোলের আয়তন বের করার সূত্র কি? মুখস্থ করতে হবে, ছেড়ে দে, পরীক্ষায় আসবে না। একটা দুটো তিনটা x, তাহলে x কিউব। আর এটা কাটাকুটি করেই নাও। 3 3 1 কে 3, এটা 3 দিয়ে কাটলে 3 1 কে 3, 3 গুণে 6, 2 8 থেকে 6 2 24, 4 6 3 8 24, 3 8 24। আর 2 দিয়ে কাটি, 2 1 কে 2, 6 2 12, 4 2 8, তাহলে 64 মানে 4 এর কিউব লেখা যাবে। 3টা 4 এর গুণ করলে 64 হয়। তাহলে x এর মান দাঁড়াবে কত? 4। এটা উত্তর নয়। সমকোণী চৌকোলের সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। এখন দৈর্ঘ্যটা বার করো। অতএব দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্য যে এখানে বসাবো 3 গুণন 4 সেন্টিমিটার, তার মানে 12 সেন্টিমিটার। প্রস্থটা কত লিখবো? 2 গুণন 4 সেন্টিমিটার, তার মানে 8 সেন্টিমিটার। এবং উচ্চতা 4 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। চৌকোলটি
চৌকোল কেন? বাক্স এটা চৌকোল না। বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র কি আছে ইন্দ্রজিৎ? সমকোণী চৌকোণের সমগ্র তলের ক্ষেত্রফল 2 গুণন জোড়ায় জোড়ায়, 2 গুণন জোড়ায় জোড়ায়। কার সঙ্গে জোড়া বাঁধবে? দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ জোড়া হবে, দৈর্ঘ্যের সঙ্গে উচ্চতা জোড়া হবে, প্রস্থের সঙ্গে উচ্চতা জোড়া হবে। তাহলে 2 গুণন দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত 12, প্রস্থ কত 8, তার দৈর্ঘ্য গুণন প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণন উচ্চতা প্লাস প্রস্থ গুণন উচ্চতা। আর এখানে সব জায়গায় সেমি গুণন সেমি হতো, তার বর্গ সেমি করে বাইরে বার করে দিই। তার ক্ষেত্রফলের একক একক বর্গ বর্গ দিয়ে হবে। দুই গুণন 8 12 96, 4 12 48, 4 32, 2 ইন্টু যোগ করে ফেলো 8 আর 2 10, 10 আর 6 16, হাতে 1, 9 আর 1 10, 10 আর 4 14 3 17, এত বর্গ সেন্টিমিটার। গুণ করে দেওয়া যায় 6 × 12, 7 × 14 15, 2 × 2 = 3, 352 বর্গ সেন্টিমিটার। 13 নম্বর কোশ্চেনটা দেখো। একটি বর্গাকার ভূমিতল বিশিষ্ট একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য x সেমি, বেধ 1 মিলিমিটার। বর্গাকার প্লেট, একটা রম্বস বানাও, রম্বস বানাও। রম্বস বানাও, কোন রম্বস উল্টো হয়নি। রম্বস। এবার আমার তো বর্গাকার প্লেট দরকার, এবার বর্গাকার প্লেট বানাচ্ছি, এর সামনে একটা সরু মতো আয়তক্ষেত্র বানাও। এটা হয়ে গেল একটা বর্গাকার প্লেট। আমার ত্রিমাত্রিক চিত্র দ্বিমাত্রিক তলে এঁকেছি, এরকমই করতে হবে। এটা বর্গাকার প্লেট, বর্গাকার প্লেট। এবার বর্গাকার প্লেটে কি বলা আছে? বর্গাকার ভূমি বিশিষ্ট বর্গাকার প্লেটের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। এই দৈর্ঘ্যটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাকায় দিকে, এই দৈর্ঘ্যটা 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। বেধ 1 মিলিমিটার। বেধ মানে এইটা মোটা কতটা আছে, বেধ 1 মিলিমিটার। বেধ 1 মিলিমিটার। এই বেধ 1 মিলিমিটার মানে এটাকে আমরা লিখতে পারি 1/10 সেন্টিমিটার। মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে সেমি হয়ে যাবে, মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে সেমি। প্লেটটির ওজন 4725 গ্রাম। 1 ঘন সেমি পিত্তলের ওজন 8.4 গ্রাম। x এর মান কত? প্রশ্নানুসারে 12টা পড়াবেন না? যেটা করছে এটা করে নে না কেন, অসুবিধা কি হলো? অঙ্কটা শুরু করার আগে বলতে হতো প্রশ্নানুসারে
আহ, বর্গাকার প্লেটটির আয়তন বর্গাকার প্লেটটির আয়তন দেখো, এর দৈর্ঘ্য হচ্ছে x সেমি, এর প্রস্থটাও তো x সেমি, আর গভীরতাটা কত, মানে বেদ হচ্ছে 1/10 সেমি। তাহলে এই তিনটার গুণফলই তো আয়তন হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। x x গুণ করলে x স্কয়ার, আর নিচে x স্কয়ার বাই 10 এত ঘন সেন্টিমিটার। আমাদের কি বলা আছে, 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম। 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম, এটা দেওয়া আছে 8.4 গ্রাম। ঠিক আছে, কত ঘন সেমি বেরিয়েছে, x স্কয়ার বাই 10। এত ঘন সেমি পিতলের ওজন নিশ্চয়ই বেশি হবে, বেশি হলে কি হয়, গুণ হয়, x স্কয়ার বাই 10 ইন্টু 84/10, দশমিক তুলে দিলাম, এত গ্রাম। কিছু কাটাকুটি করা দরকার নেই। আবার প্রশ্ন অনুসারে প্রত্যেকে কোশ্চেন করে দেখো, আবার প্রশ্ন অনুসারে কি লেখা যাবে, প্রত্যেকে কোশ্চেন করো। কে কে পারবে? কেউ নেই রে? ওই তো তবে জানবে। হ্যাঁ, কি বলছিস? ওইটা গুণ, ওটা যেটা বেরিয়েছে ওটা সমান হচ্ছে 4725 গ্রাম। 4725। বাকিদের কারো সমর্থন আছে? মেনে নে, এটাই হবে, এটাই পিতলের ওজন দেওয়া আছে, আর বইতে 4725 গ্রাম মোটা পিতলের ওজন দেওয়া আছে, এটাই হবে। এটাকে প্রথমে 2 দিয়ে কাটি, এটা না কাটাই ভালো, 10 গুলো থাকুক, সমান চিহ্ন উপরে কাটি। এটাকে 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে 7 একে 7, 7 × 14, ওটা থেকে 7 দিয়ে কেটে যাবে। এটাকে 7 দিয়ে কাটি, 6 7 তে 42, 47 থেকে 42 চলে গেলে 5, 52, 7 7 তে 49, 52 তে 49 গেলে 3 3 35, 5 7 তে 35। এটা আবার 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটি, 3 4 এ 12, এটাকে 3 দিয়ে কাটলে 3 2 6, 3 25 75। তাহলে আমার এই দিকটা বেরোলো কত, 2x/10 তার হোল স্কয়ার, আর এখানে বেরো 15 স্কয়ার। দেখ সমর্থন পাবো নাকি, x স্কয়ার ইনটু 4 আছে, তাহলে 2x এর হোল স্কয়ার, আর 10 দুটো 10 মধ্যে একটা 10 এর হোল স্কয়ার, আর ওদিকে 225 এর বর্গমূল 15 হয়। এতে লাভটা কি হলো, 2 দিক থেকে স্কয়ার তুলে দেবো, তাহলে 2x/10 ইকুয়াল হচ্ছে 15। এটা এখানে কেটে দাও, 2 দিয়ে এটা কাটি, 5, তাহলে x এর মান হচ্ছে 75, 5 15 75, x এর মান কত, এত হাসাহাসি করছে, হ্যাঁ, একটা সূত্র ধরলে বলতে পারছিস না। একটু না হয় 12 নম্বর কোশ্চেনটা করো। 12 নম্বর, একটি চা এর বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। এটি চা বাক্স বানানো হবে, চায়ের বাক্স, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আছে, সমকোণী চৌকোণ আকৃতি। একটা বড় আয়তক্ষেত্র বানালাম, এই আমার সঙ্গে আয়তক্ষেত্র বানালাম,
তার সামনে আরেকটি সমান মাপের আয়তক্ষেত্র। একটি আয়তক্ষেত্রের সামনে আরেকটি সমান মাপের আয়তক্ষেত্র। এবার কোণাগুলো জুড়ে দেবো। কোণাগুলো জুড়ে দিলাম। এবার এই চা বাক্সটার এই ভেতরে ভেতরে দৈর্ঘ্য বলেছে, এদিকে দেখা, এখান থেকে এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? চা বাক্সের ভেতরে ভেতরে দৈর্ঘ্য, চা বাক্সের 7.5 ডেসিমিটার, 7.5 ডেসিমিটার। আর প্রস্থ হচ্ছে 6 ডেসিমিটার। প্রস্থ মানে এই ভেতরে ভেতরে প্রস্থ, এদিকে তাকা, এই ভেতরে ভেতরে প্রস্থ, এটা প্রস্থটা কত আছে? 6 ডেসিমিটার। আর এই ভেতরে ভেতরে উচ্চতাটা, এই উচ্চতাটা 5.4 ডেসিমিটার। চা বাক্সের ভেতরে ভেতরে দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেওয়া আছে। আর এই ভেতরে বাক্সের ভিতরেই তো তোমার চা পাতা থাকবে। চা বাক্স, চা পাতার বাক্সে কি থাকবে? একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 250 গ্রাম। খালি বাক্সের ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চা হবে। এখানে দেখো, খালি বাক্স, খালি বাক্স প্লাস চা ভর্তি বাক্সের ওজন, খালি বাক্স প্লাস চা ভর্তি বাক্সের ওজন, এটা কোশ্চেনে দেওয়া আছে। কত দেওয়া আছে দেখো, 52 কিগ্রা 350 গ্রাম। 52 কিগ্রা কেজি 350 গ্রাম। খালি বাক্সের, খালি বাক্স, এখানে খালি বাক্স বলতে খালি বাক্সের ওজন, খালি বাক্সের ওজন, খালি বাক্সের ওজন। এই খালি বাক্সের ওজনটা দেওয়া আছে কত? খালি 3.75 কিগ্রা। 3.75 কিগ্রা মানে 3 কিগ্রা 750 গ্রাম সমর্থন দেয়। 3.75 মানে 3 কিগ্রা 750 গ্রাম। গ্রাম হচ্ছে 1000 গ্রামে 1 কিগ্রা, ওই জন্য দশমিক পর 3 ঘর থাকে। বেশ, এই যদি বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে পরে কি হবে? এই খালি বাক্সটা কেটে যাবে, খালি বাক্সের ওজন কেটে গেল। চা ভর্তি বাক্সের ওজন, চা ভর্তি বাক্সের, চা ভর্তি বাক্সের ওজন, শুধু চায়ের ওজন হবে, খালি বাক্স যদি কেটে যায়। চা ভর্তি, শুধু চায়ের ওজন। না না, এখানে ভুল করলাম, খালি বাক্সের ওজন আর চা ভর্তি বাক্সের ওজন কেন হবে? ভুল হয়েছে, এখানে লেখাটা ভুল হয়েছে। খালি বাক্সের ওজন প্লাস বাক্সের ভেতরে ভেতরে থাকা চায়ের ওজন, চায়ের ওজন, এটা হবে বাক্সের ভেতরে থাকা চায়ের ওজন। তাহলে বিয়োগ করে দেওয়ার পরে বাক্সের ভেতরে থাকা চায়ের ওজন, বাক্সের ভেতরে থাকা চায়ের ওজন, এখানে বিয়োগ করি। 50 থেকে 50 বিয়োগ হয়ে গেল, 50 বিয়োগ 0 হয়ে যাবে।
50 এই 50 থেকে 50 বিয়োগ করলে 0 0 হয়ে গেল। এবার 3 থেকে তো 7 বিয়োগ করা যাবে না, 3 থেকে 7 বিয়োগ করা যাবে না, 13 ধরতে হবে। 13 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 6। 7 6 13। যখন এটা 13 ধরুন তাহলে একে 3 1 দিয়ে দিতে হবে, 4। তাহলে 4 52 থেকে 4 বিয়োগ করলে 48। তাহলে 48 কেজি 600 গ্রাম। 48 কেজি 600 গ্রাম মানে 48,600 গ্রাম। স্যার ওগুলো কি কাটাকুটি করেছে? ওই সাইডে হ্যাঁ, খালি বক্স খালি box কেটে গেছে, এদিকে বিয়োগ করলাম, এদিকে তো বিয়োগ করেছি। বাক্সের ভিতরে থেকে 4,000 এটা। বাক্সের ভেতরের আয়তন, বাক্সের ভেতরের আয়তন, কারণ বাক্সটার ভেতরে ভেতরে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, বাক্সের ভেতরে ভেতরে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল। ভেতরের আয়তন 7.5 75/10 ডেসিমিটার, 6 ডেসিমিটার। হাইট 54/10 ডেসিমিটার। একটু কাটাকুটি ছোট করে নি, এটাকে 5 দিয়ে কাটি। 5 15 75, 5 দুগুণ 10, 3 5 15, 5 দুগুণ 10, 2 এর সঙ্গে 6 কাটি 3, এই 2 দিয়ে 54 কাটি, 27 দুগুণ 54, তাহলে দাঁড়ালো কত? 3 3 9 গুণন 27, এত ঘন ডেসিমিটার। এটা হচ্ছে বাক্সের ভেতরের আয়তন। তাহলে প্রশ্ন অনুসারে 9 গুণন 27 এত ঘন ডেসিমিটার, চায়ের ওজন, এত ঘন চায়ের ওজন 48,600 গ্রাম। দেখা লেখা যাবে কিনা? এটা হচ্ছে চা বাক্সের ভেতরের আয়তন, আর ভেতরে ওই চা বাক্সের ভিতরে ওই চাটা রয়েছে, তাহলে এত ঘন ডেসিমিটার চায়ের ওজন হচ্ছে ওটা। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন। 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন 48,600 বাই 9 গুণ 27 এত গ্রাম। 9 দিয়ে কাটলে দেখো, 9 দিয়ে কাটলে কত? 5 9 45, 48 থেকে 45 গেলে 3 36, 4 9 36, 9 0 27 দিয়ে কাটি, 27 দুগুণ 54, 200, তাহলে 200 গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন হচ্ছে 200 গ্রাম। পনেরো নম্বর কোশ্চেনটা করো। ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। তাকে ঘনকাকৃতির চৌবাচ্চা আঁকো। এটা বর্গক্ষেত্র বানাও আমার সঙ্গে সঙ্গে। বর্গক্ষেত্রের সামনে আরেকটি সমান মাপের বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের সামনে আরেকটা সমান মাপের বর্গক্ষেত্র, কোণাগুলো জুড়ে দাও। এটা তৈরি হয়ে গেল একটা ঘনকাকৃতির চৌবাচ্চা। এটা পুরোটা জল ভরা ছিল। এবার এখান থেকে 64 বালতি জল তুলে নেওয়া হলো। এটা বালতি, 64 বালতি
64 বালতি জল তুলে নিলে পরে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে, 3 ভাগের 1 ভাগ। এটাকে 3 ভাগ করে দিলাম, এটা এতটা জল থাকবে। 64 বালতি জল তুলে নেওয়ার পরে এতটা জল থাকবে, 1/3 অংশ জল থাকবে। আমি যেটা বুঝলাম, পুরো চৌবাচ্চাটা জলে ভরা ছিল, 64 বালতি জল তুলে নেওয়া হয়েছে, তারপরে 1/3 অংশ জলপূর্ণ আছে। চৌবাচ্চার একটি ধার 1.2 মিটার, এই ধারটা, এই ধারের দৈর্ঘ্যটা কত আছে, ধার সমান 1.2 মিটার। যেহেতু এখানে তরল জলের কথা বলা আছে, জলের পরিমাণটাকে আমরা লিটারে বলে থাকি। লিটার পাবো কি করে, এই মিটারটাকে ডেসিমিটার নিয়ে যেতে হবে। একে 10 দিয়ে গুণ করলে 12 ডেসিমিটার, কারণ ঘন ডেসিমিটার মানে লিটার হয়, ঘন ডেসিমিটার মানে লিটার। এখানে কি করলাম, মিটারকে 10 দিয়ে গুণ করলাম, দশমিটার চলে গেল, এটা ডেসিমিটার হয়ে গেল। তাহলে চৌবাচ্চার আয়তন, প্রশ্নানুসারে চৌবাচ্চায় প্রথমে জল ছিল, চৌবাচ্চায় প্রথমে জল ছিল কতটা, 12 ডেসিমিটার গুণন 12 ডেসিমিটার গুণন 12 ডেসিমিটার, ধার গুণন ধার গুণন ধার। এটা গুণ করলে 12 গুণ করলে 144, 12 গুণ করলে 144, 144 এবং 12 গুণ করলে 1728 হয়। এত ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার। এই ঘন ডেসিমিটারকে আমরা লিটার লিখব, 1728 লিটার। তার চৌবাচ্চা প্রথমে জল ছিল এতটা, তাহলে 1728 লিটারের কত হচ্ছে, 144 এর সঙ্গে 12 গুণ করব, 12 গুণ করলে 140 হয় তো। এবার 12 সঙ্গে 140 গুণ করো, 4 12 48 এর 8, আর থাকলো কত, 4 4 12 48 হচ্ছে 52, আর তাহলে 5, 12 কে 12 5 17, ঠিকই তো আছে। তাহলে 1728 লিটারের 1/3 অংশ, 1/3 অংশ, 1/3 অংশ জল আছে, এটা যে কাটি, 3 5 15, 17 থেকে 15 বাদ দিলে 2, 21, 3 7 থেকে 21, 3 6 তাহলে 576 লিটার, 576 লিটার জল, লিটার না লিখে আমরা এরকম এল করে দিই, 576 লিটার জল এখন আছে, মানলাম। আর 64 বালতিতে জল উঠে গেছে, 64 বালতিতে জল উঠে গেছে, কতটা জল উঠে গেছে, 64 বালতিতে কতটা জল উঠে যাবে, 1728 লিটার মাইনাস 576 লিটার। দেখো এটা মানবে নাকি, পুরো চৌবাচ্চা থেকে এখন যে জলটা আছে এটা বিয়োগ করলে যতটা জল উঠে সেটা বেরিয়ে যাবে, 2 5 1 1 1152 লিটার। আর এক বালতিতে জল উঠে গেছে, এক বালতিতে জল উঠে গেছে 1752 ভাজিত 64, এত লিটার। কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাবে। কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক শূন্য থাকলে বা শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাবে। 4 দিয়ে ভাগ করি, 4 16 64,
এখানে 52 আছে, 4 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগলে 4 দুগুণ 8, 11 থেকে 8 চলে গেলে 3, 35, 4 32, 35 থেকে 32 চলে গেলে 3, 4 32, 16 দিয়ে কাটো, হ্যাঁ 16 দিয়ে কাট, 16 দিয়ে কাট, আবার 4 দিয়ে কাট, 4 4 4 4 16, 4 7 28, 4 থেকে 8, 4 18 72, মানে 18 লিটার। তাহলে এক একটা বালতিতে 18 লিটার করে জল উঠে গেছে। পরীক্ষায় আসবে অঙ্ক। সতেরো নম্বর কোশ্চেন দেব। 17 নম্বর, 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। একটা চৌবাচ্চা বানাও। চৌবাচ্চা বানাবো কি করে? ওই একটা আয়তক্ষেত্র বানাও, আয়তক্ষেত্র বানাও। এই আয়তক্ষেত্রের সামনে আরেকটা সমান আয়তক্ষেত্র, কোনাগুলো জুড়ে দেওয়া যায়। পয়েন্ট 1 মিটার দৈর্ঘ্য, 2.1 মিটার দীর্ঘ, 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চা। এটার দৈর্ঘ্যটা, এটা হলো দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য দেওয়া আছে 2.1 মিটার, এটা সমান 21 ডেসিমিটার। কারণ এবার তরল পদার্থের ব্যাপার আছে, জল আছে, জলের পরিমাণটা আমরা লিটারে বুঝবো, এই জন্য এটাকে মিটারটাকে ডেসিমিটার নিয়ে গেলাম। মিটারকে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার হয়। তারপরে প্রস্থ, প্রস্থ কত দেওয়া আছে? 1.5 মিটার। 1.5 মিটার মানে 15 ডেসিমিটার। আর কি আছে? অর্ধেক জলপূর্ণ আছে। এখানে অর্ধেক, এদিকে তাকাও, এরকম মাঝখানে মধ্যবিন্দুগুলো ঠিক করলাম। মধ্যবিন্দুগুলো ঠিক করে এতটা জল আছে, অর্ধেক জলপূর্ণ আছে, চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ হয়ে গেল। এবার কি বলেছে? চৌবাচ্চায় অর্ধেক জল আছে, এই চৌবাচ্চা আরো 630 লিটার জল ঢালে চৌবাচ্চার জলের গভীরতা কত বাড়বে? এবার সতেরো নম্বর অঙ্কটা, এই চৌবাচ্চাটার দৈর্ঘ্য দেওয়া আছে, এই চৌবাচ্চাটার দৈর্ঘ্য দেওয়া আছে 2.1 মিটার। 2.1 মিটার মানে 21 ডেসিমিটার। এর প্রস্থ দেওয়া আছে, প্রস্থ 1.5 মিটার, তার মানে 15 ডেসিমিটার। এর মধ্যে অর্ধেক জলপূর্ণ আছে, অর্ধেক জলপূর্ণ আছে। এইটা হলো প্রাথমিক জলস্তর, প্রাথমিক জলস্তর, প্রাথমিক জলস্তর। 17 নম্বর অঙ্ক আমরা করছি। এবার এর মধ্যে 630 লিটার জল ঢালা হলো, 630 লিটার, 630 লিটার জল ঢাললাম। 630 লিটার জল ঢালে জলের কি লেভেলটা এখানে থাকবে? উপরে কি উঠে যাবে? ধরো এরকম হয়ে গেল, এতটা জলের হাইট বেড়ে যাবে। এই লেভেলটা হচ্ছে কি অন্তিম জলস্তর, অন্তিম জলস্তর।
এবার যে জল স্তরটা বাড়লো, একটু জিনিস তাকিয়ে দেখো তো, তরল যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে না? যতটুকুন জল উপর দিকে উঠে গেল, যতটুকুন জল উপর দিকে উঠে গেছে, সেই জলটা দেখতে কেমন হয়? সেই জলটা কি আকৃতি নেবে? এই জলটা কি আকৃতি নেবে? সমকোণী চৌপলাক আয়তঘনক আকৃতি নেবে। ভালো করে দেখো, যে জলটা উঠে গেল চৌপল আকৃতির হয়ে উঠবে প্রশ্নানুসারে। তার আগে লিখি, ঠিক আছে, প্রশ্নানুসারে যে যে জলটা উপর দিকে উঠলো, কোন জলটার কথা বলছি? এই জলটার কথা বলছি। এই জলটার দৈর্ঘ্য কত আছে? 21 ডেসিমিটার। প্রস্থ কত আছে? 15 ডেসিমিটার। ইন্টু জল স্তর বৃদ্ধি, জল স্তর বৃদ্ধি, জলের স্তর যতটা বাড়লো, তাহলে এই তিনটার গুণফল কি হবে? আয়তন হবে না? 630 লিটার হবে না? 630 লিটার। লিটার না লিখে ঘন ডেসিমিটার লিখি, ঘন ডেসিমিটার। বাঁ দিকে ডেসিমিটার লিখেছি, ডান দিকেও ডেসিমিটার লিখলাম। 21 দিয়ে কাটবো, 21 একে 21, 3 21 এ 63, 21 0 0। 15 দিয়ে কাটবো, 15 একে 15, 15 দুগুণ 30। জল স্তর বৃদ্ধি, জল স্তর বৃদ্ধি, এটা সমান 2 ঘন ডেসিমিটার মানে ডেসিমিটার, 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 তিনটা ডেসিমিটারে গুণ করলাম। আর এদিকে ছিল এখানে ডেসিমিটার, এই ডেসিমিটার, দুটো ডেসিমিটার ডান দিকে চলে যায়। এটা 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 কেটে গেল, তাহলে 2 ডেসিমিটার। তাহলে জল স্তর বৃদ্ধি কত হবে? 2 ডেসিমিটার হবে। যাদের হয়নি বাড়ি থেকে ভিডিও দিয়ে করে নেবে। আমাদের 3 তলা ফ্ল্যাটে 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.1 মিটার দীর্ঘ, 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত গভীর করতে হবে হিসাব করছি। আমাদের 3 তলা ফ্ল্যাট, 3 তলা ফ্ল্যাট যখন আসতে হবে, একটা আয়তক্ষেত্র বানাও, খাড়া করে একটা আয়তক্ষেত্র বানাও। 3 তলা ফ্ল্যাট বানাবো, তাড়াতাড়ি আয়তক্ষেত্র বানালাম। উপরে একটা সামান্তরিক বানাও, সামান্তরিক, এই যে সামান্তরিক হলো। এই উপরে সামান্তরিক, এই হয়ে গেল ফ্ল্যাট। 3 তলা হয়নি, 3 তলা ফ্ল্যাট। এই একটা ফ্লোর হয়ে গেল, ওই তো দেখা এটা ফ্লোর। এটা 3 তলা ফ্ল্যাট তৈরি হলো। এই 3 তলা ফ্ল্যাটের 3টি পরিবারের জলের চাহিদা, ধরুন সবচেয়ে নিচে যে ফ্যামিলিটা আছে তাদের 1200 লিটার জল লাগে, এটা 1050 লিটার জল লাগে, এটা 950 লিটার জল লাগে। 3টি পরিবারের জলের চাহিদা দেওয়া, এটা হলো 950। তাহলে মোট চাহিদা কত? মোট জলের চাহিদা
চাহিদা 32 লিটার হচ্ছে না, 1050, 950, 1050, 2000 আর 1200, 32 লিটার। এবার কোশ্চেনটা কি আছে, এই তিনটি পরিবারের জলের চাহিদা মেটানোর পরেও 25% জল মজুদ থাকবে। তো এরকম একটা ট্যাঙ্ক এখানে বসাতে হবে। ট্যাঙ্ক তৈরি করার জন্য একটা জায়গা পাওয়া গেছে, এরকম একটা আয়তাকার জায়গা পাওয়া গেছে, একটা আয়তাকার জায়গা পাওয়া গেল। এই আয়তাকার জায়গাটা এটা দৈর্ঘ্য দেওয়া আছে কত, আয়তাকার যে জায়গাটা পাওয়া গেছে 2.1 মিটার দীর্ঘ আর 1.6 মিটার, এটা 2.5 মিটার দীর্ঘ। যেহেতু তরল পদার্থের ব্যাপার আছে, এটা ডেসিমিটার নিয়ে যাও, 25 ডেসিমিটার, ডেসিমিটার। আর এর চওড়াটা কত আছে, প্রস্থটা 16 ডেসিমিটার, একবারে করে দিলাম। বলছে এটা কতটা ডেপথ করতে হবে, ডেপথ করার জন্য এরকম ডেপথ করে দিচ্ছি। এটা হচ্ছে ডেপথ, গভীরতা হবে, গভীরতা। চৌবাচ্চাটা কতটা ডেপথ করা হবে। প্রশ্নানুসারে চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা কত হবে, এই 3200 লিটার তো হবেই, তার সঙ্গে 3200 লিটারের 25%, এটা হবে 32 লিটার তো হবে, যে চাহিদা দরকার সেটা তো হবেই, তারপরও আরো 25% জল মজুদ থাকার ব্যাপার আছে। দুটো শূন্য কেটে দিলাম, 3200 লিটার প্লাস এটা 25 দিয়ে গুণ, তো এদিকে থাকারে 25 দিয়ে গুণের চিন্তা করতে হবে না, এটাকে 4 দিয়ে ভাগ কর, 4 দিয়ে ভাগ করো, 32 4 দিয়ে ভাগ করলে কত হবে, 8, দুটো শূন্য বসিয়ে দাও। 25 দিয়ে গুণ করার সময় 25 দিয়ে গুণ করতে হয় না, সামনের সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করে যাবো, দুটো শূন্য বসিয়ে দেবো। 4000 লিটার, 4000 লিটার মানে এত ঘন ডেসিমিটার আছে। পঁচিশ ডেসিমিটার, 16 ডেসিমিটার গুণন চৌবাচ্চার গভীরতা, এটা সমান 4000। এখানে ঘন ডেসিমিটারটাকে আমরা ডেসিমিটার, 25 দিয়ে ভাগ করে, 25 একে 25, এটা 25 দিয়ে কাটো, 40 এর মধ্যে 25 কবার যাবে একবার, 40 থেকে 25 বাদ দিলে 15, তার সঙ্গে একটা শূন্য নিলাম, তাহলে 160, না 15 150, 6 25 150 আর 25 0 0, 16 দিয়ে কাটো, 16 একে 16, 10। এখানকার দুটো ডেসিমিটার আছে, এখানকার দুটো ডেসিমিটার কমিয়ে দিলাম, তাহলে চৌবাচ্চার গভীরতা, 10 ডেসিমিটার, চৌবাচ্চার গভীরতা 10 ডেসিমিটার। কথা বন্ধ।
বন্ধ। এবার কি বলেছে, জায়গাটি যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমিটার বেশি হতো, যদি ওই জায়গাটা প্রস্থের দিকে আরো 4 ডেসিমিটার বেশি হতো, তবে ট্যাঙ্কটি কত গভীর করতে হতো? যদি চৌবাচ্চা করার জায়গাটির প্রস্থ, যদি চৌবাচ্চা করার জায়গাটির প্রস্থ কত, এমনি 16 ডেসিমিটার ছিল আগে থেকে, আরো 4 বাড়ানো হলো, এটা মানে 20 ডেসিমিটার যদি হয়, ডেসিমিটার করা যায়, তবে ধরি চৌবাচ্চাটি x ডেসিমিটার গভীর করতে হবে, চৌবাচ্চাটি x ডেসিমিটার গভীর করতে হবে। অতএব চৌবাচ্চাটার দৈর্ঘ্য কত ছিল? 25। ওটার সম্বন্ধে কিছু বলেনি। 25, প্রস্থ কত? 20, গভীরতা কত? x। এটা সমান কত হবে? ওই 4000। বাঁদিকে একক লিখলাম না, ডান দিকে একক লিখলাম না, এই শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটি 200, 25 দিয়ে কাট, 25 থেকে 25, 8 25 200, x এর মান 8। এক্সটা কিসে ধরেছি? ডেসিমিটারে, তার মানে 8 ডেসিমিটার। 8 ডেসিমিটার মানে আসলে কত? 80 সেন্টিমিটার। এটা একটা উত্তর লেখা যেতে পারে, নাহলে আমি এটা লিখতে পারবো 8/10 মিটার মানে 0.8 মিটার। তেইশ নম্বর কোশ্চেনটা বলবো। 23 নম্বর, 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। আয়তঘনাকার পুকুর, চলো আয়তঘনাকার পুকুর বানাই। সামান্তরিক বানাও, সামান্তরিক, তার সামনে আয়তক্ষেত্র বানাও। এটা একটা পুকুর তৈরি করা হলো। আয়তঘনাকার পুকুর, আয়তঘনাকার পুকুর, 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া আয়তঘনাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। ধরো এই পুকুরটার মধ্যে জল এতটা আছে, এই গভীরতাটা কত? 3.2 মিটার গভীর, এতটা গভীর জল আছে। আর এই পুকুরটার দৈর্ঘ্য কত বলা আছে? দৈর্ঘ্যটা বলা আছে 20 মিটার, প্রস্থটা কত বলা আছে? প্রস্থটা বলা আছে 18.5 মিটার।
এটা আয়তঘনাকার পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা দেওয়া আছে। বেশ, ঘন্টায় 160 কিলোলিটার জল শেষ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরের সমস্ত জল শেষ করা যাবে? এবার এখানে একটা পাম্প বসানো হলো। এই পাম্পের কাজ হবে এখান থেকে জল তুলবে, এটা একটা পাম্প। এটা পাম্প। এই পাম্পটা কি করতে পারে? ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করে, এখান থেকে জল টেনে বের করে দেয়। ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে। কতক্ষণে এই পুকুরের সমস্ত জল শেষ হবে? ঠিক আছে, হয়ে যাবে। প্রশ্নানুসারে পুকুরে থাকা জলের পরিমাণ, যা আয়তন হবে জলের, যা সেটাই হবে। দৈর্ঘ্য কত? 20 মিটার। 20 মিটার। প্রস্থ কত আছে? 185/10 এত মিটার। গভীরতা 32/10। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা, জলের আয়তন। এই শূন্য কেটে দিলাম, 2 দিয়ে এটা কাটাও, 2 × 2 5 × 10, 5 দিয়ে 185 কাটি, 3 × 5 = 15, আর থাকবে কত? 18 থেকে 15 3, 5 7 = 35, মানে 37 × 32 এত ঘনমিটার। এই ঘনমিটার মানে হচ্ছে কিলোলিটার, এটা হচ্ছে কিলো লিটার। ঘনমিটারকে আমরা কিলোলিটার লিখতে পারি। একটি পাম্প কি করতে পারে? 160 কিলোলিটার জল সেচ করতে পারে। কত? 1 ঘন্টায়। এই কথাটা কোশ্চেনে বলা আছে। একটি পাম্প 160 কিলোলিটার জল সেচ করতে পারে 1 ঘন্টায়। একটি পাম্প 1 কিলোলিটার জল সেচ করতে পারে 1/160 ঘন্টায়। তাহলে একটি পাম্প কতটা জল শেষ করবে? 37 × 32 এত লিটার জল শেষ করবে। নিশ্চয়ই বেশি সময় নেবে, বেশি হলে গুণ হবে। 37 × 32/160 এত ঘন্টা। 16 দিয়ে কাটি, 16 × 32, 16 × 16, 16 = 0। আর এটা কাটতে যাবে না, উপরে গুণ করো। 37 × 74, নিচে 10 এত ঘন্টা। তার মানে 7.4 ঘন্টা। 7.4 ঘন্টা। এটা মানে কি 7 ঘন্টা 40 মিনিট? না, 7 ঘন্টা 40 মিনিট না, এদিকে তাকা। এটা মানে 7 ঘন্টা প্লাস 0.4 ঘন্টা। তাকাবি, 7 ঘন্টা প্লাস 0.4 মানে 4/10 ইন্টু 60 দিয়ে গুণ করলে এটা মিনিট হবে। মিনিট, ঘন্টাকে 60 দিয়ে গুণ করলাম মিনিট। 7 ঘন্টা 24 মিনিট। হ্যাঁ, যাবো তো। এবার কোশ্চেনটা আবার কি বলেছে? ওই জল যদি, এই যে জলটা সেচ করে ফেলা হচ্ছে, এই জল যদি 59.2 মিটার দীর্ঘ, 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়,
এই জলটা এবার কি করা হচ্ছে, একটা ধান ক্ষেতের মধ্যে ফেলা হবে। এটা ধান ক্ষেত, ধান ক্ষেত, এখানে ধানের চারা বসানো আছে। যদি একটা ধান খেতে মধ্যে জলটা ফেলা হয়, ধান ক্ষেতের দৈর্ঘ্য কত বলা আছে, ধান ক্ষেতের দৈর্ঘ্য হচ্ছে 59.5 মিটার, তো নাকি 59.2 মিটার, 5 কোথায়, 59.2 মিটার দীর্ঘ, 40 মিটার চওড়া। এই ধান ক্ষেতের চওড়াটা, এই চওড়াটা দেওয়া আছে 40 মিটার চওড়া। ধান খেতে ফেলা হয়, তাহলে ওই ধান খেতে জলের স্তর কতটা বাড়বে? ওই যে এর আগেটা আমরা 17 নম্বর করেছিলাম 630টা জল, তাহলে জল স্তর কতটা বাড়বে? তাহলে এর মধ্যে জল ঢাললে, মনে করো জলটা আগে এই লেভেলে ছিল, এরকম জলের লেভেলটা ছিল, তাকাও, মনে করো ধান খেতে এতটা জল ছিল আগে, এবার জল ঢালার পরে পরে এতটা জল আগে থেকে ছিল, আরো জল ঢাললে পরে কি হবে? জমিতে আল দেওয়া আছে, তো এখানে জমিতে আল দেওয়া আছে, আল দেওয়া থাকলে পরে কি জল আরো বেড়ে যাবে, এরকম জলের স্তর বেড়ে যাবে। এই বৃদ্ধিটা বার করতে হবে। ধরি ওই 37 গুণন 32 এত কিলোলিটার, কিলোলিটার 37 কেন, এত কিলোলিটার জল ধান খেতে ফেললে, ধান খেতে ফেললে জল স্তর কি হবে? x সেন্টিমিটার করবো, x মিটার করে দাও, x মিটার বাড়বে, সব মিটার অঙ্কটা চলছে, x মিটার বাড়বে। অতএব ধান ক্ষেতের দৈর্ঘ্য ছিল 59.2, দশমিক তুলে দিলাম, চওড়া ছিল 40 মিটার, ইন্টু এক্স, এইটুকুনটার সঙ্গে কার সঙ্গে সমান হবে? এটা সমান হবে 37 গুণন 32। দেখ সমর্থন পাবো নাকি? এই আয়তনটার সঙ্গে এই আয়তনটা সমান, এদিকে ঘনমিটার লিখে নি, ওদিকে ঘনমিটার লিখে নি, 0 0 কেটে যাক, 4 4 1 কে 4, 4 8 32, এই 8 দিয়ে কাটবে, 8 1 কে 8, 8 দিয়ে কাটলে 7 8 56, 56, 59 থেকে 56 বাদ দিলে 59 56 3 হবে, 3 32, 4 8 32, 32, 37 দুগুণ 74, তাহলে 2x equal to 1, এদিকে সব কেটে গেছে মানে 1 আছে, তাহলে x সমান 1/2 মানে 0.5, x মিটার সমান 0.5 মিটার। তাহলে ওই পুকুরের সমস্ত জল ঢাললে পরে জমির জল স্তর কত বেড়ে যাবে? 0.5 মিটার বেড়ে যাবে। যাদের দূরে বাড়ি তারা বাড়ি চলে যাবে, আমরা আরো কিছুক্ষণ পড়বো, যাদের কাছে বাড়ি তাদের জন্য পরে ভিডিও দেখে নেবে, স্কুল কামাই করার কথা বলা যাবে না। 24-এর দাগের এ দেখো, 24-এর দাগের আরো 10 মিনিট পড়াবো আমরা, যাদের দূরে বাড়ি চলে যাও। 24-এর দাগের একটি সমকোণী চৌকোলাকৃতি বাক্সের ভেতরের আয়তন দেওয়া আছে, ভেতরের ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা কত? প্রশ্নানুসারে সমকোণী চৌকলের দৈর্ঘ্য গুণন প্রস্থ
গুণন উচ্চতা, এটা দেওয়া আছে কত 440, এত ঘন সেন্টিমিটার, এটা দেওয়া আছে। সমকোণী চৌবলের আয়তন দেওয়া আছে এটা। এই দৈর্ঘ্য গুণন প্রস্থ আবার কি ভূমির ক্ষেত্রফল না, মেজের ক্ষেত্রফল না, এটাও দেওয়া আছে। এই যে ভেতরের ভূমির ক্ষেত্রফল কত 88, 88 বর্গ। এই ইন্দ্রজিৎ বাড়ি চলে যাও, পরে বলতে পারবে না এখানে দেখবে ওই যা করানো হচ্ছে পরে ভিডিও দেখে নেবে, পরে স্কুলে গিয়ে বললে আমাকে দেরি করে ছেড়েছে, ওই সমস্ত দরকার নেই। এগুলো তো যা করাবো বুঝতে পারবি সব, এখন যে অবজেক্টিভ গুলো আমি সব বুঝতে পারবি। এটা দেওয়া আছে, এখান থেকে আমার বাক্সের ভেতরে উচ্চতা বেরোবে, তাহলে উচ্চতা, উচ্চতা কত হবে 440 ঘন সেমি মানে বর্গ সেমি ইন্টু সেমি হবে, বর্গ সেমি ইন্টু সেমি, আর নিচে কত 88 বর্গ সেমি। এই বর্গ সেমি কেটে যাবে, এটাকে 5 দিয়ে গুণ করতো তাহলে ওটা কেটে গিয়ে কিনা 5 আর 40 শূন্য, 5 আর 40 হাজার 44, তাহলে উচ্চতা কত 5 সেন্টিমিটার, উচ্চতা 5 সেমি। বি অপশনের সঙ্গে মিলে গেল। এটা 24 এর A1, 24 এর A 2 নম্বর প্রশ্ন দেখো। একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার, গভীরতা 16 মিটার, আয়তঘনাকার গর্ত। চলো একটা আয়তক্ষেত্র বানাও, তার সামনে আরেকটা আয়তক্ষেত্র বানাও সমান মাপের, কোণাগুলো জুড়ে দাও, আয়তঘনাকার একটা গর্ত হয়ে যাবে। এটা গর্ত একটা, আয়তঘনাকার গর্ত। এই উপরের দিকটা ভূপৃষ্ঠ আছে, এটা ভূপৃষ্ঠ, আয়তঘনাকার গর্ত আছে। এর আর পৃথিবীর উপরিভাগটা যে তার উপর আমরা দাঁড়িয়ে আছি, গর্তের দৈর্ঘ্য 40 মিটার, দৈর্ঘ্য 40 মিটার, আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার, প্রস্থ 12 মিটার, গভীরতা 16 মিটার, এই গভীরতাটা 16 মিটার আছে। বেশ, এই গর্তের মধ্যে 5 মিটার দীর্ঘ, 4 মিটার প্রশস্ত, 2 মিটার পুরু তক্তা রাখা যাবে, সেই সংখ্যাটা কত? কতগুলো তক্তা রাখা, এর মধ্যে তক্তা রাখতে হবে। এদিকে দেখা, এই বাক্সের ভিতরে কি করা হবে? তক্তা, তাকাও, এর মধ্যে তক্তা রাখা হবে, এরকম তক্তা রাখতে হবে। কতগুলি তক্তা রাখা যাবে? নির্ণেয় তক্তার সংখ্যা, নির্ণেয় তক্তার সংখ্যা সমান হবে চৌবাচ্চার আয়তন, চৌবাচ্চার আয়তন ভাজিত একটি তক্তার আয়তন। চৌবাচ্চার আয়তনকে একটি তক্তার আয়তনকে ভাগ করে। চৌবাচ্চার আয়তনটা কত? চৌবাচ্চার দৈর্ঘ্য ছিল কত? ভেতরে দৈর্ঘ্য 40, 12, 16,
40, 12, 16 আর একটা তক্তার আয়তন কত 5 গুণন 4 গুণন 2 এককগুলো লেখা দরকার নেই এটা অনুপাত করছি একক লেখা দরকার নেই চৌবাচ্চার আয়তন বা যদি একটি তক্তার আয়তন তক্তাগুলো তো সমকোণী চৌকোণ আকৃতিরই হয় চলো কাটি 5 দিয়ে কাটলাম 5 8 40 4 2 8 2 2 কেটে গেল 192 উত্তর হবে এই তুই বাড়ি গেলেন না কেন এই সৌভিক সরকার হ্যাঁ কি সাড়ে বাজে স্কুলে যাবি তো নাকি স্কুলে গেলে বেরিয়ে যা একশো 92 মানে বি অপশনটা নিতে হবে 3 নম্বর একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 ঘনকের পার্শ্বতল মানে 4 দেওয়ালের ক্ষেত্রফল কথা বলছি পার্শ্বতল মানে 4 দেওয়ালের ক্ষেত্রফল চলে যাবো হ্যাঁ কুড়ি কথা চলে যাবে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল প্রশ্নানুসারে 4 ইন্টু ঘনকের ধার গুণন ধার এটা দেওয়া আছে 256 বর্গ মিটার ঘনকের পার্শ্বতল ক্ষেত্রফল পার্শ্বতল মানে 4 দেওয়াল 4 দেওয়ালের ক্ষেত্রফল 4 গুণন ঘন ধার গুণন ধার চলো কাটি 4 একে 4 4 6 24 4 4 16 ঘনকের ধার তার হোল স্কয়ার ইকুয়াল 64 বর্গমূল 8 মিটারের হোল কিউব তাহলে ঘনকের ধার বের হলো কত 8 মিটার ঘনকের ধার 8 মিটার এটা উত্তর না আয়তন ঘনকটির আয়তন 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 হবে 8 মিটার গুণন 8 মিটার গুণন 8 মিটার তিনটা 8 গুণ করলে 512 হয় 512 ঘনমিটার 512 ঘনমিটার ডি অপশনে মিলল চার নম্বর দুটি ঘনকের আয়তন অনুপাত 1:7 27 সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত কত প্রশ্নানুসারে প্রথম ঘনকের ধার গুণন ধার এই তিনটে ধারের গুণফল ভাজিত দ্বিতীয় ঘনকের ধার ইনটু ধার এটা সমান বলেছে 1/27 ইস্টুটাকে ভগ্নাংশে আকারে লেখা যাবে ইস্টুকে ভগ্নাংশে এবার ঘনকের ধার যে তিনবার করে আছে তাই প্রথম ঘনকের ধার তার হোল কিউব নিচে দ্বিতীয় ঘনকের ধার তার হোল কিউব সমান 1 এর কিউব বাই 3 এর কিউব দে সমর্থন 3 এর কিউব মানে 27 সবাই থেকে কিউব বাদ দিয়ে দাও সব বাদ দিয়ে দিলে কি দাঁড়াবে প্রথম ঘনকের ধার ভাজিত দ্বিতীয় ঘনকের ধার এটা সমান 1/3 হলো এটা উত্তর নয় তাদের সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত প্রথম ঘনকের ধার এটার হোল স্কয়ার করলাম দ্বিতীয় ঘনকের ধার তার হোল স্কয়ার করলাম ডান দিকে হোল স্কয়ার করব এদিকে একটা করে 6 দিয়ে গুণ করে দিই হোল স্কয়ার করার পর 6 দিয়ে গুণ করলাম
তার মানে কি 6 গুণন ভার হোল স্কয়ার কি বেরোলো তাহলে প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল ভাজিত দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 1:9 সি অপশন ঠিক আছে সি একটি সমকোণী চৌকোণের কর্ণের সংখ্যা উত্তর 4টি হয় সমকোণী চৌকোণের কর্ণ 4 2 নম্বর একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য √2 গুণন একটি ধার একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমকোণী চৌকোণের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই বিশেষ ঘনবস্তুর নাম কি ঘনক বাকি অবজেক্টিভগুলো নিজেরা চেষ্টা করবে একদম ভালো